অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটা ব্রেকিং নিউজ দিয়েছেন। তিনি লিখেছেন যে গত 23শে অক্টোবর রাত গতকাল লিখেছেন, বাট এটা 23শে অক্টোবর হয়তো তিনি ভুল করে ফেলেছেন, যেদিন জানা আছেন। তো 23শে অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপি নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর। মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই, বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলে বলো, পরে বলো। আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন কি ইয়ার লিস্ট পাঠাইছেন। এগুলা ভাগ্যটার জন্য না বলে আপনারা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়টা আপনি কমিয়ে নিতে পারেন। আমি মানে একটু নতুন রাজনীতিতে আসছে তো, শিষ্টাচার বাই পরিস্থিতি একটু বজায় একটু ঘাটতি আছে। যাই হোক, এই অবস্থায় রাজনীতির মাঠেই দাবি আদায়ের পথে হাঁটছে এনসিপি। এই লক্ষ্যে রাজধানীতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলের শীর্ষ নেতা। সব জায়গায় এখন একটাই গুঞ্জন, সঠিক সময়ে ভোট হবে তো। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখেও বিএনপি এখন নানা ইঙ্গিত ও ঘটনার বিশ্লেষণে খুঁজছে সম্ভাব্য ষড়যন্ত্রের ছায়া। সংস্কারের বিরুদ্ধে বিএনপির আপত্তির ধরন দেখলে আপনি অবাক হবেন যে এত বড় আপত্তি সংস্কারের বিরুদ্ধে বিএনপি কিভাবে করে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা। হঠাৎ রাতে বিএনপির সঙ্গে সেনাপ্রধানের গোপন বৈঠক নিয়ে তোলপাড় গোটা দেশ। নির্বাচনের আগে তাহলে কি কোনো ফন্দি আসছে বিএনপি? অপরদিকে বিএনপিকে শায়েস্তা করতে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে এনসিপি। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে রাজনীতির মাঠে, যে উদ্দেশ্যে রাতে জরুরি বৈঠক করলেন সেনাপ্রধান, জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। বিশেষ করে ধরে আন্দোলনের নেতৃত্ব আমাদের তরুণরা কেন তাদের একটা পার্টির সিম্বল শাপলা, সেটা দিতে হবে। শাপলা মান্না ভাই তার আগে নিবন্ধনে চেয়েছিলেন, মান্না ভাই কিন্তু দেয়নি, বিকজ গেজেটে নাই। তাহলে আমরা শিক্ষিত মানুষের যদি আমরা উল্টোই খেলতে থাকি যে আমার পক্ষে না গেলে, আমার পজিশন না থাকলে এটা সঠিক নেই। আমরা যে বলছি এখানে আনসার যেটা বলছেন, যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউরোটা আমার আছে কিনা, ডিসিটা আমার আছে কিনা। মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই, বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো, পরে বলো। না না, এখানে পরে বলো, তুমি একটু বলো, পরে বলো না, তুমি পরে বলো না। আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন কি ইয়ার লিস্ট পাঠাইছেন। এগুলা ভাগ্যটার জন্য না বলে আপনারা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়টা আপনি কমিয়ে নিতে পারেন। মানে একটু নতুন রাজনীতিতে আসছে তো, শিষ্টাচার বাই পরিস্থিতি একটু বজায় একটু ঘাটতি আছে। যাই হোক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটা ব্রেকিং নিউজ দিয়েছেন। তিনি লিখেছেন যে গত 23শে অক্টোবর রাত গতকাল লিখেছেন, বাট এটা 23শে অক্টোবর হয়তো তিনি ভুল করে ফেলেছেন, যেদিন জানা আছেন। তো 23শে অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপি নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর। ফজলে আলাহি আকবর তিনি তো আপনারা জানেন যে বিএনপির একজন উপদেষ্টা, সম্ভবত উপদেষ্টা পদমর্যাদার বিএনপির আর একজন অচেনা ব্যক্তি। গত 14 মাসে এমন আরো কয়েকটি গোপন ও বিশাল মিটিং সম্পন্ন হয়েছে দুই জগতের মানুষের। কয়েকটা না, দুই একটা হয়েছে আর কি। প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন? অবশ্যই দিয়েছেন, সে অনুমতি আছে। আমি আপনাদেরকে বলবো, অতীতে কোনো সেনাপ্রধান এমন দুঃসাহস দেখায়নি। পিনাকি ভট্টাচার্য বলছেন, অবশ্যই সত্য। অতীতে কোনো সেনাপ্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়নি। শেখ হাসিনা বলেছেন গুলি চালাও, ওয়াকার বলেছেন গুলি চালাবো না। অতীতে কোনো সেনাপ্রধান এটা করেনি। এবং বিপ্লবের যেটা স্টেক হোল্ডার, হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান সবাইকে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলেছেন। এই কারণেই অন্য সেনাপ্রধান থেকে তিনি আলাদা। এগুলো তো বললেই হবে না। অনুমতি ছিল না বলেই কুর্মিটোলা গল্ফ ক্লাবের পেছন দিকে রাস্তা দিয়ে গোপনে সেনা ভবনের পেছন রাস্তা দিয়ে ওয়াকারের বাসভবনে ঢুকতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায়? এখানে তিনি লিখেছেন যে দুইটি বিষয় আলোচনা হয়েছে। একটা হচ্ছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায়, এটা পিনাকি ভট্টাচার্যের মতে। বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রশাসন ও পুলিশের মধ্যে
তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন। এখন দেখুন, এই যে কথাটা, এটা যে কত মিথ্যা কথা, ওই জায়গায় কি আলোচনা হচ্ছে আমি জানি না। এখন উনি জানলেন কিভাবে আমি তাও জানি না, কারণ ওই জায়গায় তো তার মতে জেনারেল ওয়াকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরো কে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর ছিলেন, একজন অচেনা ব্যক্তি ছিলেন। তাহলে রুদ্রদ্বার বৈঠক তিন জানেন কেমনে? প্রশ্ন আছে, তাই না? আমি বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের ডক্টর ইউনূসের ব্যাপারে কোনো সমস্যা নেই। তারা আসলেই মনে করেন যে ডক্টর ইউনূস একজন সৎ ব্যক্তি, একজন নির্লোভ ব্যক্তি এবং তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে। তবে তারা কিছু উপদেষ্টাদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন, কিন্তু এই উপদেষ্টারা না থাকলে নির্বাচনে যাব না, এটা তারা এখনো বলেননি। এবং খুবই দুঃখজনক যে ফয়জুল কবির খান, তার ব্যাপারে বিএনপি কমপ্লেন করেছে। লোকটা কিন্তু অত্যন্ত সৎ। এখন আমি বিশ্বাস করি কি জানেন, মানে বিএনপি এবং জামাত উভয় দলই চায় তাদের পছন্দের আমলাদের বসানোর জন্য। এটা যে উপদেষ্টা দেয় না তাকেই বলা হয় যে অন্য দলের দালাল। তো হয়েছে এরকম। এখন সালাউদ্দিন আহমেদ আরেকজন ভালো উপদেষ্টা, খুবই সৎ। বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টাই খুবই সৎ। এরা হয়তো আপনারা বলতে পারেন যে এরাও যোগ্য, এরা অকর্মণ্য, কিন্তু তারা কিন্তু সৎ। এখন বিএনপি এবং জামাত তারা কিন্তু এখনো বলতেছে না যে অমুক উপদেষ্টা থাকলে কিন্তু আমি নির্বাচন অংশগ্রহণ করবো না। এখন ডক্টর ইউনূসের কথা হচ্ছে যে ভাই, আমার যে উপদেষ্টারা আছে আমি এদেরকে দিয়ে সম্পন্ন করি, আর ছাত্র উপদেষ্টারা যদি নির্বাচন করে সরে যাবে, না করলে থাকবে। এখন যদি বিএনপি এবং জামাত গোধরে বসে না আমরা অমুক অমুক না থাকলে নির্বাচন যাবো না, তাহলে শেষ পর্যন্ত হয়তো ডক্টর ইউনূস বাধ্য হয়ে 2 দলকে বা 3 দলকে ডেকে বলবেন যে ঠিক আছে, তোমরাই সিলেক্ট করো কাকে উপদেষ্টা বানাবো। এইরকম একটা সলিউশনে আসবেন। বাট এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কিনা? বলে গেছে সেটা হচ্ছে যে এর আগে কিন্তু জামাত ইসলামীও কিন্তু সেনাপ্রধানের সঙ্গে অন্তত 2 বার গোপনে বৈঠক করেছেন। গোপন বলা ঠিক হবে না, মানে তারা চান নাই যে অন্য কেউ জানুক, কিন্তু সেই সময় কিন্তু এসব নিয়ে কোনো কথা হয়নি। তখন কিন্তু পিনাকিরা কোনো কথা বলেনি। মানে জামাত ইসলাম তারা যদি সেনাপ্রধানের সঙ্গে মিটিং করেন তাহলে পিনাকিরা চুপ থাকে, আর বিএনপি মিটিং করলেই তখন বলে হ্যাঁ মিটিং। গিয়ে থাকতে পারে, যদি গিয়ে থাকেনও তাহলে তারা গোপনে যাননি। মাঝে মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকদেরকে মানে এড়িয়ে চলতে চান, এড়ানোর জন্য তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এবং এই ধরনের বৈঠক রাখতে হয় কেন, দিনের বেলা সেনাপ্রধানও ব্যস্ত থাকেন বিভিন্ন কার্যক্রমে, আর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রাম থাকে, এই কারণে সেখানে যেতে পারেন যদি গিয়ে থাকেন। আমি জানি সত্য না মিথ্যা, যদি গিয়ে থাকেন। এবং যেহেতু বর্তমানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এই কারণে নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা কি হবে, সেনাবাহিনীর কেন্দ্র ভিত্তিক থাকবে নাকি এলাকা ভিত্তিক থাকবে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কার্যকারিতা কতটুকু থাকবে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতেই তারা হয়তো গিয়ে থাকতে পারে। এবং দেখুন, আপনি গতকালকে যখন মার্কিন সিনেটে নতুন রাষ্ট্রদূতের যে একটা ইন্টারভিউ হয়েছে, সিনেটররা নিয়েছে, সেখানে সে বলেছে যে আমি বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে গেলে আমি সেনাবাহিনীর সঙ্গে আমি আলাপ আলোচনা করবো। তার মানে সেনাবাহিনী এখন আর কোনো বিচ্ছিন্ন বিষয় না, সেনাবাহিনী হচ্ছে নতুন একটা স্টেক হোল্ডার, যেটা আমরা পাকিস্তান মডেল দেখেছি, যে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। জেনারেল ওয়াকারুজ্জামান, তার ক্ষমতা নেওয়ার বিন্দুমাত্র অভিপ্রায় নাই, এবং তিনি তার যে 15 জন জেনারেল তাদেরকে তিনি চেয়েছিলেন যে মানে অনুরোধ করে চেয়েছিলেন যাতে সাজে একটু কমানো যায় বা কিছু করা যায়, বাট তিনি এটা কখনোই বলেননি যে আমি এদেরকে দেবো না, আমি জেনারেলদের বিচার হতে দেবো না, যা করে এগুলো তিনি কখনোই করেনি। তিনি সম্মান দেখিয়ে শ্রদ্ধা দেখিয়েছেন, এবং এই 15 জন জেনারেল তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা হাজিরা দিয়েছে, এখন তারা জেলে আছে, এবং জেলেও নাকি তাদেরকে আটকে রাখাই হয়েছে। আমি খবর নিয়ে দেখেছি যে জেলেও তাদেরকে আটকে রাখাই হয়েছে, এবং তাদেরকে কয়েদির মতো ব্যবহার করতেছে। কয়েদিরা যা খাবার খায়, এমনকি বাড়ি থেকে যে খাবার নিয়ে এসেছিলেন তাদের পরিবার পরিজন, সেই খাবারও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই জেলের মতোই আছে, এবং এটা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের অধীনে আছে। তো এইভাবে জেনারেল ওয়াকার সবসময় সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু কিছু লোক আছে পিনাকি ভট্টাচার্যের মতো, মানে সবসময় উল্টা দিকে চলে, সবসময় উল্টা দিকে চলে। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস, এদের আসলে কোনো লোভ নাই, এরা আসছেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। তারপরে নির্বাচিত সরকার যদি চায়, ওয়াকার থাকবেন, না থাকলে চলে যাবেন। কাজেই এই যে পিনাকি ভট্টাচার্য বলল যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সরিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে, এটা একদম বানোয়াট কথা, একদম বানোয়াট। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখেছি, তারা এই ধরনের কিছুই চান না। তারা চান যে ইউনূস সাহেব থাকুক, কিছু উপদেষ্টা সরে যাক, ছাত্র উপদেষ্টা সহ, এবং যাতে আমরা ওই ইয়ে করতে পারি, মানে আমাদের যে পছন্দের আমলাগুলো ওদেরকে বড় বড় পদে বসাতে পারি। আবার ওই যে পুলিং অফিসার থাকে না, শিক্ষক টিক্ষক, এখানে আবার ওই জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম টোরাম করেছে, মানে চাই আর কি যে যাতে নির্বাচনের সময় একটু তাদের ফেভারে থাকে, এগুলো চায়। সংস্কারের বিরুদ্ধে বিএনপির আপত্তির ধরন দেখলে আপনি অবাক হবেন যে এত বড় আপত্তি সংস্কারের বিরুদ্ধে বিএনপি কিভাবে করে।
দর্শক, আমি শুরু থেকে বলে আসছি যে বিএনপি সংস্কারে বিশ্বাস করে না। বিএনপি জাতীয়তাবাদী আপত্তি পার্টি, কোনো পজিটিভ সংস্কারে বিএনপি বিশ্বাস করে না। আপনারা উপর উপর যেটা দেখছেন যে বিএনপি এই সংস্কার রাজি, সেই সংস্কার রাজি, এটা বাধ্য হয়ে, এটা মাইন্ড কেজি পায় বলে। বিএনপি গণভোটে বিশ্বাস করে না। তাহলে আপনারা যেটা দেখছেন যে গণভোটে রাজি, ওটাও বাধ্য হয়ে। জামাত নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে বলেছেন যে বিএনপি বাধ্য হয়ে গণভোটে রাজি হয়েছে। বিএনপি আসলে গণভোট, সংস্কার, জুলাই সনদ কোনো কিছুতে বিশ্বাস করে না, সংস্কার বিরোধী দল। কারণ বিএনপি চায় বাংলাদেশে যাতে কোনো পরিবর্তন না হয়, পুরনো সেই লুটপাটের রাজনীতি যেন কায়েম থাকে। কারণ বিএনপি জানে লুটপাট করতে পারলেই তাদের রাজনীতি টিকবে। কারণ চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে কেন মানুষ বিএনপি করবে বলেন তো? সাপোজ রাজনীতিতে ইনকাম নাই, তাহলে কেন বিএনপি করবে? বিএনপি যারা করে তারা কারা? তাদের কোনো পেশা আছে, কোনো ব্যবসা বাণিজ্য আছে? মোস্টলি অল্প দু একজন বাদে। তারা কেন বিএনপি করে? চাঁদাবাজি করার জন্য, দুর্নীতি করার জন্য। চরমনের এক নেতা একটা কথা বলেছিলেন যে চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি আওয়ামী লীগ কর্মী খুঁজে পাবে না, দুর্নীতি বন্ধ হলে বিএনপি আওয়ামী লীগ নেতা খুঁজে পাবে না। কারণ দুর্নীতি এবং চাঁদাবাজি না থাকলে বিএনপি আওয়ামী লীগ কোন দুঃখে মানুষ করবে বলেন? কি জন্য আপনি করবেন? কোনো যুক্তি আছে? নাই। আপনি দুইটা কারণে, হয় আপনি চাঁদাবাজি করে খেতে পারবেন, নইলে দুর্নীতি করতে পারবেন। এই দুর্নীতির ধরন আছে। আপনি স্টুডেন্ট হলে আপনি চাকরি পাবেন, আপনি আইনজীবী হলে আপনি পিপি এপিপি হতে পারবেন, আপনি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল হতে পারবেন, এই হতে পারবেন, সেই হতে পারবেন, কোনো না কোনো সুযোগ সুবিধা। কিন্তু নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, পকেটের টাকা খরচ করে মানুষের জন্য কাজ করা আপনি দেখাতে পারবেন না। তো দর্শক, এই বিএনপি সংস্কারে কতটা আপত্তি করছে আপনি বুঝবেন এখন যে কেস স্টাডি করবে এটা দেখে, যে এদের আপত্তির ধরনটা কতটা গভীর। নির্বাচনে জোট করলো, নিজ দলের প্রতীকে অংশগ্রহণ আপত্তি বিএনপির। একটা সিম্পল সংস্কার আরপিওতে, যে জোট হতে পারে, কিন্তু যেসব দল নিবন্ধিত সেসব দল নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। এটা তো সিম্পল। আরে ভাই, আপনার নিবন্ধন আছে, আপনি একটা প্রতীক পেয়েছেন, এই নিবন্ধনটা দিয়েছে কি ঝুলিয়ে রাখতে? তাহলে নিবন্ধন দেওয়ার, এই প্রতীক দেওয়ার প্রয়োজনীয়তা কি? আপনি নিবন্ধিত, আপনার প্রতীক আছে, তারপরও আপনি নির্বাচন করবেন অন্য দলের প্রতীকে? ফাজলামি। তাহলে আপনি নিবন্ধন নিয়েছেন কেন? আপনি যে দলের প্রতীকে নির্বাচন করতে চান ওই দল করলেই তো হলো। আপনি আবার আলাদা নিবন্ধিত হয়েছেন কেন? এটি হচ্ছে ফাজলামি। তো দর্শক, এই জায়গায় বিএনপির আপত্তি না, বিএনপির কথা হচ্ছে আগের মতো যে নিবন্ধিত দল, তাতে কি হয়েছে? তার একটা মার্কা আছে, তাতে কি? সে চাইলে ধানের শীষে নির্বাচন করতে পারবে, অমুক তমুক। অনেকে বলেন যে জামাত ইসলামী ধানের শীষে নির্বাচন করেছিল 2018 সালে। 2018 সালে নির্বাচন, এটা ছিল বাংলাদেশের একটা কলঙ্ক। এটা কোনো এক্সাম্পল না। এক। দ্বিতীয় হচ্ছে জামাতের নিবন্ধন বাতিল ছিল। জামাত কি করবে? স্বতন্ত্র প্রতীক ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তার চাইতে বরং ধানের শীষ প্রেফার করেছে। আর আওয়ামী লীগের বিরুদ্ধে ধানের শীষ, আওয়ামী লীগ নাই, এখন আবার ধানের শীষ কিসের? এখন বিএনপি কি করছে? বিএনপি বলছে যে না না না, কোনো সমস্যা নাই, নিবন্ধন থাকুক, আলাদা প্রতীক কারো থাকলেও সে অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারে। মানে বিএনপি সিট পার্টিগুলোর মন জয় করার জন্য বিএনপি এখন এই সংস্কার বিরোধিতা করছে। অথচ এটা ন্যায্য। আপনার একটা প্রতীক আছে, আপনি সেটা ব্যবহার না করে অন্যের প্রতীকে ব্যবহার করবেন, তাহলে তো নিবন্ধন, প্রতীকে এগুলোর কোনো গুরুত্বই থাকে না। এদিকে সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে, এমনই মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাজধানীর মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা শিরোনামের জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না, তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়। তথ্য উপদেষ্টা আরও বলেন, মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছু ভাবেননি। সবাই ব্যবহার করেছেন, কেউ সুন্নিদের, কেউ কওমিদের। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়, অথচ তারা এই অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি। তিনি বলেন, নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানে ধর্মীয় রাজনীতি আটকে গিয়েছে, কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে। এ সময় তিনি জানান, মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেয়া হয়।